মায়ের কষ্টটা অটবি বোঝে। সেদিন বিয়ে করার পরও কোথাও যেন একটু খারাপ লেগেছিল তার। মনে হয়েছিল আম্মাকে না বলে বিয়ে করাটা তার উচিত হয়নি। এত তাড়াহুড়ো না করলেও চলতো। কিন্তু সে এও জানে সেদিন বিয়ে না করলে অটবি হয়তো তৃষ্টানকে আর কখনো পেত না, হারিয়ে ফেলতো চিরদিনের জন্য। সে ভয় থেকেই অটবি একটু স্বার্থপর হয়েছে, শুধুমাত্র নিজের চিন্তা করেছে। নিজের ভালোর জন্য, সামান্য সুখের জন্য স্বার্থপর হওয়াটা কি পাপ? চোখে ছলছল করা পানিটুকু বহু কষ্টে দমালো অটবি। কেমন করে যেন বলল, আমি শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম আম্মা। তৃষ্টানের কাছে আমি সেই ভালো থাকার ভরসা পাই। রেবা বেগম যেন একটু চমকালেন। মেয়ের মাসুম চেহারার দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ। এমনিতেও তাকে থাপ্পড় মেরে অপরাধ বোধে ভুগছিলেন তিনি। বাপ মারা যাওয়ার পর মেয়েটা তো তার কম কষ্ট করেনি, বরং তিনিই বেশি অধিকার দেখিয়ে ফেলেছিলেন। মেয়ে বড় হয়েছে, তার নিজের মত আছে, জীবন আছে। তবুও কোথাও যেন অল্প অভিমান আর দুঃখের চট রয়েই যায়। পানের জিনিসপাতিগুলো একে একে গুছিয়ে উঠে দাঁড়ালেন রেবা বেগম। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, তার নাস্তা বানাতে হবে। চলে যেতে যেতে তিনি আবারও বললেন, ছেলেটাকে একবার আসতে বলিস। বিয়ে যেহেতু হয়ে গেছে, তোকে আর এখানে রাখা উচিত হবে না। অটবি থমকালো, ভরকালো। ভেবে পেল না তার কি এখন খুশি হওয়া উচিত, প্রচন্ড খুশিতে লাফানো উচিত। কিন্তু সে তো তা পারছে না। ঢের বুঝতে পারছে রেবা বেগম এখনো কষ্টে আছেন, অভিমান করে আছেন তার উপর। মায়ের এহেন বিষাক্ত অভিমানে অটবি কি করে খুশি হবে, আনন্দ করবে? সে তপ্ত নিঃশ্বাস ফেলল, পাটি মুড়িয়ে গুছিয়ে রাখলো, অন্যমনস্ক হলো। তার জীবনে আনন্দ বলতে কিছু নেই। যা আছে সব কালো কালো ধোয়া, স্পষ্ট অন্ধকার। বাবা মারা যাওয়ার পর কখনো বিশেষ কোনো স্বপ্নও দেখা হয়নি অটবির। কিন্তু তৃষ্টান যখন তার জীবনে এলো, ভুলে ভুলে একটা অবাস্তব স্বপ্ন দেখে ফেলেছিল সে। ভয় পেয়েছিল তা কখনো সত্য হবে না। অথচ এখন যখন স্বপ্ন পূরণ হলো, এখনো অটবি ভয় পাচ্ছে। ভয়ে সিটিয়ে যাচ্ছে সে প্রচন্ডভাবে। কি ভীষণ বিচ্ছিরি ব্যাপার। ঘড়িতে তখন সকাল 11টা বেজে 15 মিনিট। সোফায় বসে তৃষ্টানকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল অটবি। মেঝেতে এলোমেলো হয়ে পড়ে থাকা বাজারের ব্যাগ, সেটাকে তৃষ্টান আরো এলোমেলো করে দিচ্ছে। সবকিছু ঘোটাঘুটি করা শেষে তৃষ্টানের ছোট্ট প্রশ্ন, কি খাবে, কি বানাবো? আপনি এখন রান্না করবেন? তৃষ্টান হঠাৎ একটু এগিয়ে এলো। গালে থেকে লেগে থাকা হালকা অশ্রুর দাগ বুড়ো আঙুলের চাপে মুছতে চাইল যেন। পরপরই আচমকা গালে ঠোঁটের স্পর্শ এঁকে সরে দাঁড়ালো সে। তড়িৎ স্পর্শ, অথচ স্পর্শের রেশ বেশ দীর্ঘ। হতভম্ব অটবি কয়েক নয়ন ঝটপট তাকালো, অথচ তৃষ্টান তখনও নির্বিকার, নির্লিপ্ত। যে এনার্জি নিয়ে কাঁদছিলে এতক্ষণ, তো ক্ষুধা লেগে যাওয়ার কথা, ক্ষুধা লাগেনি? বলতে বলতে বাজারের ব্যাগ থেকে ডিমগুলো আলাদা করে রাখতে লাগলো তৃষ্টান। আবারও বলল, এভাবে কাঁদছিলে কেন অটবি? মনে তো হচ্ছিল গলা ফাটিয়ে এক্ষুনি বলবে, আমাকে দিয়ে আসুন তো তৃষ্টান, বিয়েটে বাদ, আমি আপনার সাথে থাকতে পারবো না। চুমুর রেশটুকু কাটাতে অল্প সময় নিল অটবি। ধাতস্থ হলো। তৃষ্টানের বলার ঢং দেখে ভ্রু কুচকে শুধালো, বিদায়ের বেলাতে সব মেয়েরাই কাঁদে, সেটা এইভাবে বলার কি আছে? বিদায়ের বেলাতে মেয়েরা মা বাবা ভাই বোন যত গোষ্ঠীর মানুষ আছে ওদের ধরে ধরে কাঁদে। তোমার মা বোনের সামনে তো তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোলো না। পুরো রাস্তাতেও চুপচাপ ছিলে, কেঁদেছ এই জঙ্গলে আমার বুক ভাসিয়ে। নতুন ইস্ত্রি করা শার্ট অটবি, কি করলে বলো তো? অটবি আশ্চর্য হলো, বড় বড় চোখে চেয়ে অভিযোগ জানালো, আপনি তখনও শার্ট নিয়ে আমাকে 100টা কথা শুনিয়েছিলেন, এখনও আপনি সেই শার্ট নিয়েই পড়ে আছেন। সমস্যা কি তৃষ্টান? শার্টটা কিন্তু আমি একদম ছিঁড়ে ফেলবো। নো, ইয়োর হাইনেস, ইউ উইল বি ইন বিগ ট্রাবল ইফ ইউ টিয়ার আপ মাই শার্ট হোয়েন আই এম স্টিল ওয়ারিং ইট। মাছি তাড়ানোর মতো করে চলে গেল তৃষ্টান রান্নাঘরে। কি বানাবে কে জানে।
কয়েকটা ডিম আর ডাল নিয়ে গেছে রান্নাঘরে। 5 মিনিট গড়ালো, 10 মিনিট গড়ালো, লোকটার আর দেখা পাওয়া গেল না। বসে বসে অলস সময়টাতে আর এক দফা ঘরের আনাচে কানাচে দেখতে লাগলো অটবি। একটু দূরে তার জামা কাপড়ের ব্যাগ পড়ে আছে। এগুলো সে কোথায় রাখবে? তৃষ্টানকে জিজ্ঞেস করা দরকার। দৈবাত সরোজের কণ্ঠ শোনা গেল। আরে অটবি আপু যে একেবারে চলে আসছেন নাকি? অটবি নজর ফেরালো। তৃষ্টানের ঘর থেকে মাত্র ঘুম শেষে উঠে এসেছে সরোজ। চোখে মুখে এখনো তন্দ্রা তার স্পষ্ট, পরনে ঢিলাঢালা প্যান্ট গেঞ্জি। সরোজকে দেখেই অটবি একটু বিরক্ত হলো। কটা বাজে সরোজ? এত বেলা পর্যন্ত কে ঘুমায়? সরোজ মাথা চুলকালো। তনয় আপু তো ঘুমায়। ও ঘুমাতেই পারে, ওর কি তোমার মতো লেখাপড়া আছে? আর এক দফা মাথা চুলকালো সরোজ। বোকা হেসে আবারও একই প্রশ্ন ছুড়ল। একেবারে চলে আসছেন আপু? সাথে কাউরে আনেন নাই? কাকে আনবো? তুমি কি নলিকে এক্সপেক্ট করেছিলে? প্রশ্নটা একটু গভীর কণ্ঠে শুধাতেই মাথা নাড়ালো সরোজ। এদিক ওদিক লাগাতার দাঁত দিয়ে জিভ কামড়ে দৃঢ়তা নিয়ে বলল, না না, তা করবো কেন, এমনি কইতেছিলাম যদি কাউরে আনেন। সরোজ আর দাঁড়ালো না, ছুট লাগালো সেই রান্নাঘরে। ঘণ্টাখানেক যেতে না যেতেই খিচুড়ি নিয়ে হাজির হলো তৃষ্টান। এটুকু সময় অটবি বসে বসে গল্পের বই পড়ছিল। সরোজ দিয়ে গেছে। খাবার আসতেই খিচুড়ির মন ভোলানো ঘ্রাণে মনটা আনন্দে ভরে উঠল অটবির। ভই রেখে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। খিচুড়ির সাথে ডিম ভাজা, বেগুন ভাজা আর আচারও আছে। সরোজ তখন তনয়াকে ঘুম থেকে ডাকতে চলে গেছে। অটবি বলল, সব কাজ কি আপনারা ছেলেরাই করবেন? আমাকেও কিছু করতে দিন, আমার এভাবে বসে থাকতে ভালো লাগছে না। তৃষ্টান সবার প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছিল। অটবির কথা এক পলক তাকালো, হেসে বলল, তোমার এখন কাজও করতে ইচ্ছে হয়? আমি মজা করছি না তৃষ্টান। আচ্ছা, লেবু নিয়ে আসো, তবে রান্না করে তুলে রেখে এসেছি। অটবি দেরি করলো না, এক ছুট লাগালো রান্নাঘরে। ফ্রিজ খুলতে খুলতে শুনতে পেল ডাইনিং থেকে তৃষ্টান বলছে, লেবু কিন্তু চুলার পাশে রাখা আছে অটবি। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অটবি ফ্রিজ খুলে ফেলেছে, থমকেছে। চোখের একদম সামনাসামনি দুটো লাল তরলের ব্যাগ দৃশ্যমান। অটবি যেন ক্ষীণ কেঁপে উঠল। জাদু জালে আটক রমণীর ন্যায় ওগুলো ছুতে চাইল। অমনি তৃষ্টানের হাঁক। কই অটবি, পাওনি? সঙ্গে সঙ্গে আবারও হাত গুটিয়ে নিল অটবি। এক পলক তরল রত্তগুলোকে দেখে নিঃশব্দে ফ্রিজ বন্ধ করলো। ঠোক গিলে কোনো মতে উত্তর দিল, পেয়েছি, আনছি। ডাইনিং টেবিলের পরিবেশটা অস্থির, কোলাহলপূর্ণ। বাম পাশে থাকা বৈদ্যুতিক বাতিটা নিভছে জ্বলছে, চোখে লাগছে খুব। আবার বাতিটা বন্ধ করে দিলেও আলো আধারে ছেয়ে যাচ্ছে ঘর। বাধ্য হয়ে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো তৃষ্টান। কোথা থেকে নতুন ফকফকা সাদা লাইট এনে লাগাতে ব্যস্ত হলো। অটবি তখনও রক্তের বিষয়টা নিয়ে স্বাভাবিক হতে পারছিল না। হাজারো প্রশ্নে মিইয়ে যাচ্ছিল বারবার। ভেতরে তার অন্তরাত্মা শুকিয়ে চৌচির ভঙ্গুর ভীতু, অথচ মুখ গলিয়ে কথা বেরোচ্ছে না। খুব জানতে ইচ্ছে করছে এমন কঠিন জিনিস তৃষ্টানের কাছে কেন, তাও আবার ফ্রিজে। ভাবনাগুলো মস্তিষ্কে জট পাকালো। শরীরের কাঁপন নিয়ন্ত্রণে রেখে তৃষ্টানকে একাধারে দেখে চলেছে অটবি। আচমকা শুনতে পেল সরোজ ঠাট্টা সুরে বলছে, কি অটবি আপু, বাইরে এত কি দেখো? পাশে থাকা তনয়া খাওয়া থামালো। সরোজের দিকে বড় বড় চোখে চেয়ে অবাক কণ্ঠে বলল, ও মা, তুমি জানো না কেন? প্রশ্নের ঢঙে বেশ মজা পেল সরোজ। জিজ্ঞেস করলো, কেন তাকায়? তাকায়? বউ তো তার বরের দিকে তাকাবেই। ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, ওদের প্রেম প্রেম পায় না। কথাটা শোনা মাত্রই হু হা করে হেসে ফেলল সরোজ, গা কাঁপিয়ে অনেকক্ষণ। হাসতে হাসতে আবার প্রশ্ন ছুড়ল, তুমি তো দেখি অনেক প্রেমের ব্যাপারে জানো। হ্যাঁ, তা কয়টা প্রেম করছিলা? আমি তো প্রেম করিনি, বিয়ে করেছি। কেন, তুমি জানো না ভাইয়া তোমাকে বিয়েতে দাওয়াত দেয়নি? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।